ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিট বি ইউনিট এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য সি ইউনিটের কথা মাথায় রেখে ইংরেজির 30টি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি আমরা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি ইংরেজির 3 নম্বর ক্লাসে। প্রথম ক্লাসে আমরা বিজ্ঞান অনুষদের গত বছরের ইংরেজি প্রশ্নটা ব্যাখ্যা করেছি, তারপরের ক্লাসে আমরা মানবিক ইউনিট শাখার প্রশ্নটা ব্যাখ্যা করেছি। আজকে আমরা গত বছরের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নটা ব্যাখ্যা করব এবং তারপরে আমরা প্রতিটা টপিক ধরে ধরে গ্রামার বিশ্লেষণ দেখব। সো গত বছরের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্ন দেখলে তুমি দেখবা শুরুতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। সো এই ক্ষেত্রে তুমি বুঝতে পেরেছো যে এইখানে একটা প্রিপোজিশন দিয়েছে। সো আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে প্রিপোজিশনের কোন টাইপের প্রিপোজিশন এসেছে? সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি যদি তোমার এইচএসসির বই দেখো কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ইংরেজি বই ঘাটাঘাটি করো, তাহলে দেখবা যে প্রিপোজিশনের জন্য একটা আছে যে তোমার নিয়ম অনুযায়ী, আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কিছু শব্দের সাথে এই প্রিপোজিশনগুলো অর্থ অনুযায়ী বসবে। এবং সেই জিনিসটা মাথায় রেখেই তুমি দেখবা কোনো ব্যক্তির সাথে যদি তুমি রাগান্বিত বোঝাও, সেই ক্ষেত্রে অ্যাংরি উইথ বসে। কি বসে? অ্যাংরি উইথ। কোনো ব্যক্তির সাথে যদি তুমি রাগ করা বোঝাও, সেই ক্ষেত্রে অ্যাংরি উইথ দিবা। সো এই কথাটা মাথায় রেখে আমরা যদি এই প্রশ্নের উত্তরটা দেই, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, যেহেতু এখানে মি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির সাথে রাগ করা অর্থে আমরা অ্যাংরি উইথ দিব। তাহলে এই জিনিসটা চট করে শিখে ফেললাম যে ব্যক্তির সাথে রাগ অর্থে অ্যাংরি উইথ আমরা ব্যবহার করব। সো এইটা গেল প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বরে আমরা আরেকটা প্রিপোজিশন দেখছি। এখানে বলছে আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস। বলা হচ্ছে যে আমি আমার কোনো একটা বন্ধুর সাথে ধাক্কা খেলাম অ্যাট শাহবাগে ইয়েস্টারডে। বলা হচ্ছে যে গতকাল আমি এক বন্ধুর সাথে শাহবাগে ধাক্কা খেলাম। সো এই যে হঠাৎ ধাক্কা খাওয়া, এই অর্থে আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি বাম্পড, অন অথবা ইনটু, এইটা আমরা ব্যবহার করে থাকি। এখন তোমার প্রশ্ন, তুমি যেহেতু একটা নর্মাল স্টুডেন্ট, এত ভালো জানো না, তো তুমি প্রশ্ন করবা যে ভাইয়া এই যে বাম্পটের সাথে অন বসে, ইনটু বসে, এইটা জানবো কোথা থেকে? এটাই তুমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, সেখানে দেখবা দেয়া আছে বাম্পড অন অথবা ইনটু, কারোর সাথে ধাক্কা খাওয়া। সো যেহেতু এখানে আমাদের অন নাই, অন প্রিপোজিশনটা এই জায়গায় নাই, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে ইনটু। কি হবে? ইনটু। সো আমরা যদি পুরো বিষয়টাকে একটু ব্যাখ্যা করি, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, যেহেতু কারোর সাথে রাগ করা বোঝাচ্ছে তাই উইথ বসবে, এবং এই ক্ষেত্রে বাম্পড ইনটু বসবে যেহেতু আমরা কারোর সাথে হঠাৎ ধাক্কা খাওয়া বোঝাচ্ছি। তাহলে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2টা প্রশ্ন জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তুমি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকলে প্রিপোজিশনটাকে আগে প্রায়োরিটি দিয়ে পড়ো। এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি। তাহলে মাথায় রাখবা এন্ডের আগে যেই টেন্স থাকবে, এন্ডের পরে একই টেন্স থাকবে। দেখো এই যে এন্ডের আগে যেই টেন্স থাকবে, এন্ডের পরে সেম টেন্স থাকবে, এটাকে বলা হয় প্যারালিজম। তাহলে এন্ডের আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট কিভাবে বুঝলাম? এই যে ব্রোক, আমরা জানি ব্রেক অর্থ ভাঙা, এটার পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। তাহলে আমরা এই জায়গায় পাস্ট ইনডিফিনিট দেখছি। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অবশ্যই এইটাও পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। কেন? কারণ এন্ডের আগে যা বসে, এন্ডের পরেও তাই বসে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ব্রোক নেই, তাহলে আমাদের দেখতে হবে পাস্ট টেন্স কোথায় আছে? হ্যাভ, এটা প্রেজেন্ট, নিড এটা প্রেজেন্ট, আর এটা প্রেজেন্ট, হ্যাড এইটা পাস্ট। তাহলে এইটা হবে সঠিক উত্তর। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই হ্যাড টু গেট আ ট্যাক্সি। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখো এন্ডের আগে পাস্ট ইনডিফিনিট থাকাতে আমরা এন্ডের পরে পাস্ট ইনডিফিনিট নিয়েছি। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো, আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি, আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি এনগ্রসিং, অর্থাৎ আমি পেয়েছি মুভিটাকে খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখো ভেরি ইন্টারেস্টিং অর্থে আমরা এই জায়গায় এনগ্রসিংটা বসাচ্ছি, যে আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি এনগ্রসিং। সো এই ক্ষেত্রে মিনিং এবং টুকটাক গ্রামার স্ট্রাকচারের সমন্বয়ে এই প্রশ্নের অ্যান্সারটা তোমাকে দিতে হবে, এবং এইটা ফুললি ছিল তোমার গ্রামার বেসড। ঠিক আছে, আমরা পরের এমসিকিউগুলোতে যদি যাই, এখানে বলা হচ্ছে when the guest arrived। তাহলে দেখো এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট।
তাহলে খেয়াল রাখবা, তুমি যদি কোনো একটা সেন্টেন্সের প্রথম অংশটাকে পাস্ট টেন্স নাও, তাহলে পরের অংশটাকেও তোমাকে পাস্টে নিতে হবে, কারণ তুমি অতীতের ঘটনা বলছো। ওয়েন দ্য গেস্ট অ্যারাইভ, যখন বাসায় অতিথি এসেছিলেন, যখন বাসায় অতিথি এসেছিলেন তখন কি হচ্ছিল? দে হ্যাড লাঞ্চ, তারা লাঞ্চ করতেছিল। না, এখানে হ্যাড হবে না। কেন হবে না? কারণ গ্রামারের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে একই বাক্যে দুটি অতীতের ঘটনা উল্লেখ থাকলে তোমার যে কোনো একটা হবে পাস্ট ইনডেফিনিট এবং অন্যটি পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী তুমি কখনোই একই সেন্টেন্সে দুইটা অতীতের ঘটনা বোঝাতে দুইটাকেই পাস্ট ইনডিফিনিট নিতে পারবে না। একটাকে পাস্ট ইনডিফিনিট নিতে হবে, আরেকটাকে পাস্ট পারফেক্ট। তাহলে এইটা হবে না। আমাদের পাস্ট পারফেক্ট হলে এটা নিতে পারতাম। এটা তো প্রেজেন্টে আছে, এটা হবে না। এইটাও প্রেজেন্টে আছে, এটা হবে না। তাহলে এইটা হবে। অতীতে এইটাও অতীতের ঘটনা বোঝাচ্ছে। হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, যখন বাসায় অতিথিরা এসেছিলেন, দে ওয়ার হ্যাভিং লাঞ্চ, তারা খাইতেছিল। দেখো বাংলাটা বোঝো, যখন বাসায় অতিথি এসেছিলেন তারা খাচ্ছিল বা তারা খাইতেছিল। সো এইটা আমরা বলছি যে যখন বাসায় অতিথিরা এসেছিলেন তখন তারা খাইতেছিল, এইটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স। সো জাস্ট আমি তোমাকে একবার গ্রামার স্ট্রাকচার এবং লাইনের বাংলা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি টপিকটা। এইগুলাকে আরও সুন্দরভাবে বোঝানো হবে আমাদের পেইড ব্যাচে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তৈরি করতে যাচ্ছি। সো আমরা এখন যদি পরবর্তী প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডমস। তার মানে দেখো এখানে ফ্রেজেস এন্ড আইডমস থেকে দিয়েছে টু কল ইট এ ডে, টু কল ইট আ ডে। টু কল ইট এ ডে মানে হচ্ছে কি, তোমার থেমে যাও। কিভাবে থেমে যাও? ধরো তুমি একটা কাজ অনেকক্ষণ ধরে করতেছো, করতে করতে তোমার সামহাও মনে হয়েছে যে থাক আর না করি, থেমে যাই। ধরো আমি তোমাকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, এখন পড়াতে আমার মনে হলো যে না, এত পড়ায় কি হবে, থাক আমি থেমে যাই। এই যে হঠাৎ থেমে যাওয়া, কোনো একটা কাজ করতে করতে একটা সময় মনে হয় যে থাক বাদ দিই, আর না করি, এটাকেই বলা হচ্ছে কল ইট এ ডে। কি? এটাকে বলা হচ্ছে টু কল ইট এ ডে। সো এই ক্ষেত্রে এর মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং অন সামথিং, কোনো কিছুতে কাজ বন্ধ করে দেওয়া বা থেমে যাওয়াটাকে বলে টু কল ইট এ ডে। এটা একটা ফ্রেজ, ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসটা একেবারে ইজি। তার মানে ফ্রেজেস এন্ড ইডিয়মসও তোমাদের জানতে হবে। আমরা যদি পরের এমসিকিউতে যাই, তার আগে আমাদের কোর্সটা চলে আসছে। আমি একটু কোর্সের কথাটা বলে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক বিভাগ কিংবা ব্যবসায় শিক্ষা শাখা এবং বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, তারা বি ইউনিটে পরীক্ষা দিতে পারে। তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, যেখানে বাংলার 20টি ক্লাস, ইংরেজির 20টি ক্লাস এবং সাধারণ জ্ঞানের চমৎকার 20টি ক্লাস নিব আমরা। এবং আমাদের কোর্স ফি রাখছি আমরা মাত্র 3000 টাকা, যেখানে পরীক্ষা মানে সম্পূর্ণ ক্লাসের শেষে ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা। কোর্স শুরু হবে ডিসেম্বরের 28 তারিখ। তোমরা ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো। এই দুইটা নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবা। এরও বাইরে যারা কমার্সের আছে তাদের জন্য বাংলার 20টি ক্লাস, ইংরেজির 20টি ক্লাস, হিসাব বিজ্ঞানের 20টি ক্লাস, মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের 15টি করে ক্লাস। তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে আমরা তোমাদের পরীক্ষা নিব। কোর্স ফি তোমাদের জন্য নিচ্ছি আমরা 3000 টাকা। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব। প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে থাকবে। প্রতিটা ক্লাস শেষে আমরা তোমাদেরকে লেকচার শিট পিডিএফ আকারে দিব। প্রতিটা ক্লাস শেষে অবশ্যই তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস শিট পিডিএফ আকারে দিব। প্রতিটা ক্লাস হবে সন্ধ্যার দিকে। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কখনোই ডিলিট হবে না। ধরো তুমি একটা ক্লাস করতে পারো নাই, চাইলেই এই ক্লাসটা পরবর্তীতে আবার করে নিতে পারবা। এই ক্লাসগুলো আমরা এত যত্ন সহকারে করাবো যে প্রতিটা ক্লাসের শেষে তোমার পরীক্ষা নেওয়া হবে যে তুমি পারতেছো কি না। সেখানে যদি তোমার সমস্যা দেখা দেয়, সেটার জন্য আমরা রেখেছি সলভ ক্লাস। সলভ ক্লাসেও যদি প্রবলেমের সমাধান না হয়, তাহলে তুমি টিচারের সাথে সরাসরি কথা বলতে পারবা। এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। ক্লাসগুলো আমরা সন্ধ্যার দিকে নিব এবং বিস্তারিত জানতে তুমি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি আমরা মাত্র 3000 টাকা নিচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো
এখানে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম। এটা একেবারে বেসিক একটা প্রশ্ন, অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা এসেছে এবং এর স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে আমরা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স নিব। ইট ইজ হাই টাইমের পরে আমরা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স নিব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি নেই সেই অনুযায়ী এখানে সঠিক উত্তরটা হবে রিটার্ন। এই যে পাস্ট ইনডিফিনিট নিলাম যে ইট ইজ হাই টাইম উই রিটার্নড হোম। তারপরে দেখো এইখানে তোমাদের দেওয়া হয়েছে অ্যানালজি থেকে একটা প্রশ্ন। কিসের থেকে? অ্যানালজি। সো অ্যানালজি পারতে হলে অবশ্যই তোমাকে ভোকাবুলারি জানতে হবে। সো অ্যানালজিটা কী টাইপের? তোমাকে দুইটা ভোকাবুলারি দেওয়া হবে, ওইটা দেখে বুঝতে হবে যে এইটার সাথে সামঞ্জস্য শব্দার্থ নিচের কোনগুলো। তাহলে দেখো সিসোর্স আর বারবার। বারবার মানে হচ্ছে কি নাপিত, যে চুল কাটে, ঠিক আছে, নরসুন্দর। আর সিসোর্স মানে হচ্ছে কাঁচি, অর্থাৎ যে কাঁচি দিয়ে বা কেচি দিয়ে আমাদের চুলগুলা কাটা হয়। তাহলে এইটার সাথে মিলে কোনটা? তুমি দেখবা সো মানে হচ্ছে করাত, আর কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি, কাঠ মিস্ত্রি। তাহলে এইটার সাথে উপরের লাইন দুইটা মিলে। তাহলে দেখো সিসোর্স যেমন কাঁচি দিয়ে আমরা মানে কাঁচি দিয়ে যেমন হচ্ছে নাপিত চুল কাটে, ঠিক একইভাবে করাত দিয়ে হচ্ছে কাঠমিস্ত্রি কাঠ কাটে। দুইটা সামঞ্জস্য। অর্থাৎ এই জিনিসটা পারতে হলে তোমাকে ভোকাবুলারি জানতে হবে, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং বিগত বছরে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই তোমার অনুমান হয়ে যাবে যে সঠিক উত্তরগুলো আসলে কোনগুলা হয়। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। দেখো এইখানে বলা হচ্ছে সিনোনিম ইন্ট্রেপিড। এইটারে ভাই অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এর আগের বার, মানে এটা প্রশ্ন রিপিট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। আমি বিসিএসও মানে এই প্রশ্নটা দেখেছি আসছে। সো এই প্রশ্নটা ডিরেক্ট হুবহু রিপিট করছে। দ্য সিনোনিম অফ ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড মানে হচ্ছে অকুত ভয়, যার ভয় নাই। এর সঠিক উত্তর হচ্ছে ফেয়ারলেস। ফেয়ারলেস মানে হচ্ছে যার ভয় নাই। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু একবারে হুবহু তুমি কমন পেয়ে গেছো। সো এই প্রশ্নটা, তারপরে দেখো এই যে এইখানে ইট ইজ হাই টাইম, এগুলো কিন্তু হুবহু প্রশ্ন তোমার রিপিট হয়ে যায়। তারপর দেখো হুইচ আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে এখানে তোমাকে অ্যাডভার্ব জানতে দেওয়া হয়েছে। আর আন্ডারলাইনড ওয়ার্ডগুলো হবে হচ্ছে তোমার নিচে, আমরা দাগ দিতে ভুলে গেছি, ফাইনের নিচে হচ্ছে দাগ হবে সবগুলোর। কিসের? ফাইনের নিচে সবগুলোর দাগ হবে। সো এখন কথা হচ্ছে নিচের কোনটা তোমার সঠিক অ্যাডভার্ব। তাহলে দেখো দিস হাউস ইজ ফাইন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন এই বাড়িটা দেখতে কেমন? এই বাড়িটা দেখতে সুন্দর। দিস হাউস ইজ ফাইন। আবার বলা হচ্ছে আই হ্যাড টু পে ফাইন ফর বিং লেট, আমাকে টাকা দিতে হয়েছে লেট করার জন্য। এটা নাউন। এটা কি? নাউন। আবার এখানে বলা হচ্ছে দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড, এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে এখানে একটাই আছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে এইটা, যেটা এই যে সুইটস এই ভার্বকে মডিফাই করেছে। আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তাহলে দেখো দিস শার্ট সুটস মি ফাইন, এই শার্টটা আমাকে দেখতে অনেক ভালো দেখায়। সো এই যে তাহলে ফাইন কি? ফাইন এই যে সুটস মানে এই শার্টটা সুটস মি ফাইন, অর্থাৎ কেমন লাগে সেটা হচ্ছে আমাকে দেখতে আমার প্রতি ফিট লাগে। সো এটা ভার্বকে ডিরেক্ট ফিট মানে তোমার হিট করে। এই যে ফাইন এই ওয়ার্ডটা তুমি দেখবে ডিরেক্ট এই ওয়ার্ডটাকে অর্থাৎ সুইটস ভার্বটাকে হিট করে। এবং আমরা বলেছি ভার্বকে মডিফাই করতে পারে শুধুমাত্র অ্যাডভার্ব। সো এই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর এই জায়গায় কোনটা নিব? সেটা হচ্ছে এই ফাইনটা। আর বাকিগুলা এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে নাউন, আর এইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? সো জাস্ট এই যে পার্টস অফ স্পিচের বেসিকটা জানলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো খুবই সহজে করতে পারবা। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সো এখানে কারেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে অ্যাকোমোডেট। এইটাও বিগত বছরে আসা প্রশ্ন। এইটা বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে? সো তুমি আরেকটা পেয়ে গেলা। ঠিক আছে? অ্যাকোমোডেট, ডাবল সি ডাবল এম। সো আমরা এখন পরেরটা দেখবো। তার মানে আমরা দেখলাম যে স্পেলিং থেকে একটা প্রশ্ন আসে। লাস্ট প্রশ্ন বলা হচ্ছে এখান থেকে কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে। সো আমরা যেটা জানি স্ট্রাকচার অনুযায়ী ওয়ান অফ মাই বা ওয়ান অফ এর পর প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব এটা হচ্ছে স্ট্রাকচার। কি? ওয়ান অফ দেওয়ার পরে তোমার হচ্ছে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো ওয়ান অফ এর পরে এই যে এটা প্লুরাল নাউন, এটা কি? প্লুরাল, আর এটা একটা নাউন। তাহলে আমরা বলছি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব। ভার্বটা কি? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে ওয়ান অফের পর তোমার হচ্ছে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, ওয়ান অফের পর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এবং এইটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন,
বিগত বছরে আসা কোয়েশ্চেন, এরকম অসংখ্য প্রশ্ন এসেছে। আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই ওই বছরও সি ইউনিটে এরকম একটা প্রশ্ন এসেছে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কয়টা প্রশ্ন আসলো দেখি চলো। এই একটা দুইটা আসছে, তারপরে তোমার এই একটা তিনটা আসছে, তারপর এই একটা চারটা, তার মানে 4টা প্রশ্ন হুবহু তুমি কমন পেয়ে গেছো। এই ক্ষেত্রে ভোকাবুলারি থেকে আসছে হচ্ছে তোমার হুবহু কমন পড়ছে, প্রিপোজিশন থেকে 2টা আসছে। তাহলে 4টা হুবহু বিগত বছরের প্রশ্ন কমন, 2টা প্রিপোজিশন, 4 2 6টা। বেসিক গ্রামার যদি তুমি পারো তাহলে এমনিতেই সি ইউনিটের ইংরেজিতে তুমি ভালো করতে পারছো। সো অবশেষে কিন্তু তুমি দেখবা যে এই বিষয়গুলো কঠিন না, তোমার জানাশোনা জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে, হয়তো তুমি চিন্তা করছো নেগেটিভলি। সো আমাদের সাথে থাকো, আমাদের অ্যাডমিশন বেঁচে থাকো। এই টপিকগুলা খুবই সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করে দিব, তুমি বাসায় পড়বা, প্র্যাকটিস করবা এবং দিন শেষে সফল হবা। এবং আমরা চাচ্ছি তোমরা সুন্দর গুছানো প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো, যার কারণে আমরা একঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, আসসালামু আলাইকুম।